গল্প শুরু হয় একজন স্নাইপারকে দেখানোর মাধ্যমে। নাম ফরহাদ, এই গল্পের নায়ক। সে একজনকে গুলি করে হত্যা করে, আর কেউ কিছু বুঝে ওঠার আগেই শান্ত ভাব নিয়ে সেখান থেকে পালিয়ে তার বাসায় চলে আসে। বাসায় যখন সে ফ্রেশ হচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে তার কলিং বেল বেজে ওঠে। সতর্কতার জন্য সে দরজার গোপন গ্লাসে চোখ রাখে। তারপর দরজা খোলে। এই লোকটির নাম ইউনুস। ইউনুস তাকে জানায়, বস তোমাকে ডেকেছে, আর্জেন্ট। ফরহাদ তৎক্ষণাৎ পিস্তল নিয়ে ইউনুসের সাথে বেরিয়ে যায় বসের সঙ্গে দেখা করতে। নিয়মিত ইমরান, ফরহাদের বস, এবং সম্পর্কে ফরহাদের আঙ্কেল হয়। নিয়মিত ইমরান ভালো মানুষের আড়ালে এক ভয়ঙ্কর মাফিয়া লিডার। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এসব কিছুর আড়ালে সে তার অন্ধকার জগৎ পরিচালনা করে। নেমাত ইমরান অতিরিক্ত রাগ আর টেনশন ফিল করে। ফরহাদ আসলে তাকে জানায় অফিসে চুরি হয়েছে, এবং সবকিছু রেখে শুধু ল্যাপটপটাই চুরি হয়েছে। আর ওই ল্যাপটপে ছিল তাদের সমস্ত অপরাধের প্রমাণ, যা কোনোভাবেই পুলিশের হাতে পড়া উচিত নয়। আর অফিসের ম্যানেজার আদমেরও কোনো খোঁজ নাই। সবকিছু শোনার পর ফরহাদ বুঝতে পারে চুরি আদমই করেছে। ফরহাদ ফোন বের করে আর আদমের লোকেশন চেক করে। আদমের কিছু নাই। আদমকে ধরার সময় দুর্ভাগ্যবশত একটা গুলি আদমের বুকে লেগে যায়। ফরহাদ নেইমাত ইমরানকে কল দিয়ে বলে, আদমের গুলি লেগেছে, আমাদের একজন ডক্টর লাগবে, যার ওপর পুরোপুরি ভরসা করা যায়। নেইমাত ইমরান আপ্রো নামের একজন ডক্টরের কথা বলে। ফরহাদ অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালের সামনে আপ্রোর জন্য অপেক্ষা করে। একজন ডক্টর অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে আসলে ফরহাদের সহকর্মী জিজ্ঞেস করে, আপনি কি আব্রু? ডক্টর হ্যাঁ বলে, আর অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। কিছু সময় পর ডক্টর লক্ষ্য করে ফরহাদের ক্ষত থেকে রক্ত বের হচ্ছে। মানবিক দিক থেকে সাহায্য করতে চাইলে ফরহাদ বিরক্ত হয়ে বলে, ছোবে না আমাকে, আমি এটা পছন্দ করি না। ডক্টর অবাক হয়। ফরহাদ নিজের ক্ষত নিজেই সেলাই করতে শুরু করে। এই সব কিছু দেখে ডক্টর আরো বেশি অবাক হয় এবং মনে মনে ভয় পেতে শুরু করে। ডক্টর ফরহাদের নাম জানতে চাইলে ফরহাদ কোনো উত্তর দেয় না। অ্যাম্বুলেন্স থেকে নামার পর ডক্টর অবাক হয়ে ফরহাদকে জিজ্ঞেস করে, এখানে অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে? ফরহাদ বলে, আমি কখন বলেছি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে? ডক্টরের সন্দেহ আরো বেড়ে যায়। ফরহাদ তার সহকর্মীকে ইশারা করে, আর সে ডক্টরের ব্যাগ, ফোন এসব নিয়ে নেয়। তারপর আদমকে দেখিয়ে ডক্টরকে বলা হয় তার গুলি লেগেছে, যা তোমাকে বের করতে হবে। ডক্টরের ভয় আরো বেড়ে যায়। ডক্টর জানায়, আমি এই কাজ করতে পারবো না, কারণ এটা পুলিশ কেস। ডক্টর সেখান থেকে চলে যেতে চায়। ডক্টর লক্ষ্য করে সেখানে থাকা অ্যাম্বুলেন্সটাও নেই। ডক্টর রেগে গিয়ে ফরহাদকে বলে, দেখো, তোমরা কে আর কি ধরনের মানুষ আমি জানি না, কিন্তু তোমরা যদি আমাকে এখান থেকে যেতে না দাও, তাহলে তোমরা ভাবতেও পারবে না তোমাদের সাথে কি ঘটবে, কারণ আমার ভাই পুলিশ। এসব শুনে ফরহাদ ভেতরে ভেতরে ভয়ানকভাবে রেগে যায়। চোখে মুখে তার রাগ স্পষ্ট। তবুও শান্তভাবে জিজ্ঞেস করে, তোমার নাম তাহলে আব্রু নয়? ডক্টর জানায়, না, আমার নাম আসিল। ফরহাদ কৌতূহলবশত জানতে চায়, তাহলে তুমি এখানে কেন? এখানে তো আব্রুর আসার কথা ছিল। আসিল বলে, আব্রু অসুস্থ ছিল, আর আমি ভালো কাজ করার সুযোগ পাই, আর এখানে চলে আসি। এটাই ছিল আমার ভুল। এসব বলে আসিল চলে যাচ্ছিল। ফরহাদ বুঝতে পারে পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে। তাই সে মিথ্যার আশ্রয় নিয়ে বলে, ডক্টর, তুমি চলে গেলে আমার বাবা মারা যাবে। তুমি কি চাও তোমার কারণে আমার বাবা মারা যাক? আসিল থেমে যায়, কিছুটা শান্ত হয়। ফরহাদ আরও কিছু ইমোশনাল কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য। আসিলের মনে মায়া জাগে এবং সে এক পর্যায়ে রাজি হয় ট্রিটমেন্ট করতে শুরু করে। ট্রিটমেন্টের এক পর্যায়ে আসিল জানায়, তোমার বাবার রক্ত লাগবে। আদম যেহেতু ফরহাদের বাবা, তাই সে ফরহাদের শরীর থেকেই রক্ত নেয়। সবকিছু ঠিকঠাক চলছে। কৌতূহলবশত আসিল ব্লাড গ্রুপ টেস্ট করে আর চমকে যায়। সে বুঝতে পারে তাকে যা বলা হয়েছে সব মিথ্যা সাজানো নাটক ছিল। সবকিছু যেন রহস্যে ঘেরা। আর আসিল বুঝতে পারে সে এমন এক খেলায় জড়িয়ে পড়েছে যেখান থেকে ফিরে আসা এত সহজ নয়। আসিল নিজেকে শান্ত করে। সবকিছু ঠিকঠাক চলছে এমন ভাব নিয়ে ফরহাদকে বলে, আমার কাজ শেষ, এখন আমার জন্য একটি ট্যাক্সি ডেকে দাও। আসিল দ্রুত সেখান থেকে বেরিয়ে ট্যাক্সিতে উঠে পড়ে। ফরহাদ লক্ষ্য করে ব্লাড আদমের শরীরে প্রবেশ না করে এক বালতিতে জমা হচ্ছে। এসব দেখে ফরহাদ রেগে যায় আর গার্ডদের কল দিয়ে আসিলের রাস্তা আটকে দেয়। তাকে ধরে এনে ট্রিটমেন্ট করতে বলে। আসিল জানায়, তুমি যদি আমাকে মিথ্যা না বলতে তাহলে আমি এমন কিছু করতাম না। আমি তোমাদের কি ক্ষতি করেছি? দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও। ফরহাদ বলে, আগে ট্রিটমেন্ট করো, তারপর চলে যাও। আসিল কোনোভাবেই ট্রিটমেন্ট করতে রাজি হচ্ছিল না। ফরহাদ তখন রেগে গিয়ে সেখানে থাকা এক সহকর্মী ডক্টরের পায়ে গুলি করে ফেলে আর আসিলকে বলে, তুমি যদি ট্রিটমেন্ট না করো তাহলে এরপরের গুলি তার মাথায় গিয়ে লাগবে। তুমি হয়তো চাইবে না তোমার কারণে একজন সাধারণ মানুষ মারা যাক। আহত ব্যক্তি বলে, ডক্টর প্লিজ আমাকে বাঁচান, এরা খুব খারাপ মানুষ, ওরা আমাকে মেরে ফেলবে, আর আপনাকেও, তাই ওরা যা করতে বলে তাই করুন। আসিল ভয়ে আতঙ্কে কান্নাকাটি শুরু করে আর অনিচ্ছা থাকা সত্ত্বেও ট্রিটমেন্ট করতে রাজি হয়। আর তাকে একটা ঘরে আটকে রাখা হয় আদম পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত। এখান থেকে সিন কাট হয়ে আসিলের ভাইকে দেখানো হয়, নাইম সিনার। আজ আসিলের জন্মদিন, আর আসিলের কোনো খোঁজ নেই। তার ফোনটাও বন্ধ। নাইম চাপ অনুভব করে আর আসিলের খোঁজে হাসপাতালে যায়।
এবং আব্রুর কাছে জানতে চায় আসিল কোথায়। আব্রু জানায় তার অসুস্থতার জন্য আসিলকে একটা সার্জারির জন্য শহরের বাইরে যেতে হয়েছে। এই কারণে আব্রু নাইমের কাছে ক্ষমা চায়। তখন নাইমের ফোনে একটা কল আসে, আর তাকে জানানো হয় আদম নামের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই কেসটি তাকে দেওয়া হয়েছে। সব পুলিশ অফিসারের সন্দেহ নেইমাত ইমরান আর ফরহাদের ওপর, কিন্তু পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই। আর এই কারণে নাইম ফরহাদের খোঁজে তাদের ফার্ম হাউসে যায়। আইডি দেখিয়ে ভিতরে প্রবেশ করে। হঠাৎ সে ঘরের ভিতর থেকে একটা শব্দ শুনতে পায় আর ঘরের ভেতর প্রবেশ করে। ধীরে ধীরে চারপাশ ভালোভাবে দেখতে থাকে। দুর্ভাগ্যবশত নাইম তার বোনকে দেখতে পায় না। ঠিক তখনই সেখানে ফরহাদ চলে আসে, আর সে রেগে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। ফরহাদ তার পরিচয় জানতে চাইলে নাইম তার পরিচয় দেয়। ফরহাদ রাগী মনোভাব নিয়ে বলে, দেখো অফিসার, কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া তুমি কারো ফার্ম হাউসে এভাবে প্রবেশ করতে পারো না। নাইম কিছু সময় চুপ করে থেকে আদমের বিষয়টা পুরোপুরি ব্যাখ্যা করে, আর একদিন তাদের দুজনকে গ্রেফতার করবে এই ধরনের হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যায়। এখান থেকে সিন কাট হয়ে নেইমাত ইমরানকে দেখানো হয়। সে একটা পার্টিতে ছিল। একসময় তার চোখ গিয়ে পড়ে আব্রুর উপর। সে চমকে যায়, আর আব্রুর সাথে কথা বলার পর ভীষণভাবে রেগে যায় এবং ফরহাদকে কল দিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে। ফরহাদ আগে থেকেই রেগেছিল পুলিশের রেটের কারণে, এখন আবার তার বসের ঝাড়ি। এসব মিলিয়ে ফরহাদের রাগ চরম মাত্রায় পৌঁছায়। এরপর আদমকে দেখানো হয়। ফরহাদ আসিলকে বলে, তাকে শুধু 5 মিনিটের জন্য হুঁশে আনো। ফরহাদের এমন ভয়ানক চেহারা দেখে আসিল ভয়ে কাঁপতে কাঁপতে ইঞ্জেকশন রেডি করে দেয়। আদমের জ্ঞান ফিরে। ফরহাদ জিজ্ঞেস করে ল্যাপটপ কোথায়। আদম জানায় সে শুধু নেইমাত ইমরানকে এই কথা বলবে। ফরহাদ নেইমাত ইমরানকে কল দেয় আর পুরো বিষয়টা ব্যাখ্যা করে। নেইমাত ইমরান বলে, ঠিক আছে, আসিল যেন কোনোভাবে আমাকে দেখতে না পায় সেই ব্যবস্থা করো। ফরহাদ আসিলকে আবারও সেই ঘরে আটকে রাখে। কিছু সময় পর নেইমাত ইমরান চলে আসে। সেখানে থাকা সবাই যখন নেইমাত ইমরানের সঙ্গে আদমকে জিজ্ঞাসাবাদে ব্যস্ত, ঠিক সেই সময় আসিল সেখান থেকে পালানোর চেষ্টা করে। আদমকে নানাভাবে ভয় দেখিয়ে ল্যাপটপ কোথায় আছে জানতে চাওয়া হলে আদম এক পর্যায়ে নেইমাত ইমরানের মুখে থুতু মারে। নেইমাত ইমরান রাগে পাগল হয়ে যায় আর আদমকে মেরে ফেলে। দুর্ভাগ্যবশত আসিল পালানোর সময় এই দৃশ্য দেখে আওয়াজ করে ওঠে এবং সে একসময় ধরা পড়ে যায়। আসিলের এই ভুলের কারণে সেখানে থাকা সবার চোখে মুখে নেমে আসে এক অজানা হতাশার ছাপ। আসিল শুধু একজন ভালো ডক্টরই নয়, সে একজন সৎ, দয়ালু এবং পরোপকারী মানুষ। অনেকের কাছে সে এক নিষ্পাপ ফেরেশতার মতো, কিন্তু আজ সে এমন এক অপরাধ জগতের সাক্ষী হয়ে গেল সেখানে সাক্ষীর বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না। সেখানে থাকা সবাই আসিলের এসব বিষয়ে জানতো, কিন্তু এবার বিষয়টা অনেক জটিল হয়ে গেল। আসিল নেইমাত ইমরানকে আগে থেকেই চিনত, কারণ আসিল যে হাসপাতালে জব করত সেই হাসপাতালটা নেইমাত ইমরানের ছিল। আসিল নেইমাত ইমরানকে বলে, আমি ভাবতেও পারিনি আপনি এমন কাজ করবেন। আমি তো আপনাকে অনেক ভালো মানুষ ভাবতাম। আপনি কিভাবে একজন মানুষকে মারতে পারেন? নেইমাত ইমরান বলে, কোনো মানুষই খারাপ না, কিছু সময় মানুষকে খারাপ হতে বাধ্য করে। এই জন্যই নেইমাত ইমরান কখনো চায়নি আসিলের সামনে তার মুখোশ খুলে যাক। তাকে টোপ হিসেবে ব্যবহার করে মিডিয়ার মাধ্যমে মহৎ এক ব্যক্তিত্ব হয়ে উঠত সে। কিন্তু এবার নেইমাত ইমরান হতাশ। আসিল নেইমাত ইমরানের কাছে সাহায্য চায়, কিন্তু নেইমাত ইমরান কোনো কথা না বলে ফরহাদের দিকে রহস্যময় এক দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে যায়। আসিল ভয়ে পাগলের মতো ছোটাছুটি করে একে একে সবার কাছে সাহায্য চাইতে শুরু করে। সে তার সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। সবাই বলে এখন শুধু ফরহাদই জানে তোমার সঙ্গে কি ঘটবে। আসিল এসব শুনে হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়ে। ফরহাদ নেইমাত ইমরানকে আসিলের ব্যাপারে জিজ্ঞেস করে। নেইমাত ইমরান বলে, মেরে ফেলে আর লাশ ভালোভাবে গুম করে দেয়। এই কথাটা নেইমাত ইমরান ফরহাদকে 2 বার বলে। নেইমাত ইমরান ফরহাদকে খুব ভালোভাবে সতর্ক করে বলে, পুলিশ যেন কোনোভাবে লাশ খুঁজে না পায়। নেইমাত ইমরানের কথা মতো ফরহাদ আসিলকে জঙ্গলের দিকে নিয়ে যায়। আসিল বুঝতে পারে আজ তার জীবনের শেষ দিন। ফরহাদের কাছে তার প্রাণ ভিক্ষা চায়, আর কাউকে কিছু না বলার প্রতিশ্রুতি দিয়ে বলে, আমাকে মেরো না, আমাকে যেতে দাও। আমাকে ছোট্ট একটা মেয়ের অপারেশন করতে হবে। আমি সময় মতো না গেলে সেই মেয়েটা মারা যাবে। অন্তত সেই নিষ্পাপ মেয়ের কথা ভেবে আমাকে যেতে দাও। ফরহাদ বলে, দেখো ডক্টর, তুমি অন্তত এতটুকু জানো আমি বেশি কথা বলা পছন্দ করি না, তাই এসব অজুহাত আর কান্নাকাটির কোনো মূল্য নেই। ফরহাদের এমন হৃদয়হীন কথা শুনে আসিল হাল ছেড়ে দেয় আর বলে, মেরে ফেলো। তুমি একটা গুলি দিয়ে আমাকে সহজেই মেরে ফেলতে পারবে, কিন্তু মনে রেখো আমার ভাই নাইম সিনার তোমাকে অনেক কষ্ট দিয়ে মারবে। ফরহাদ জানতো না যে নাইম সিনার তার ভাই। ফরহাদ এই সুযোগটাকে কাজে লাগায় আসিলকে বাঁচানোর জন্য, কারণ ফরহাদ খারাপ হলেও সে কখনো ছোট বাচ্চার মেয়ে মানুষকে হত্যা করে না। এই ব্যাপারটা নেইমাত ইমরান ভালো করেই জানতো। এই জন্যই সে আসিলকে মেরে ফেলো এই কথাটা ফরহাদকে 2 বার বলেছিল। নাইম সিনারের কথা শোনা মাত্রই নতুন এক প্ল্যান তৈরি করে ফরহাদ। ফরহাদ তার বন্দুকটা আসিলের দিকে তাকায়, তার চোখে চোখ রেখে এক অবিশ্বাস্য প্রস্তাব দেয়, যা শোনার জন্য আসিল একেবারেই প্রস্তুত ছিল না। ফরহাদ বলে, হয় আমাকে বিয়ে করো আর না হয় মরে যাও। একদিকে নিশ্চিত মৃত্যু আর অন্যদিকে এক খুনির সাথে জীবনের এক অদ্ভুত চুক্তি। কি করবে এখন আসিল? তার সিদ্ধান্তই বলে দেবে গল্পের পরবর্তী। গল্প ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো সাড়া পেলে খুব দ্রুতই দ্বিতীয় পার্ট নিয়ে আসবো।